তাকে ঘাস খেতে দিয়ে সে একটা গাছের নিচে ঘুমিয়ে গেল। গাভীটা ঘাস খেতে খেতে মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকে গেল। সেই জঙ্গলে বাস করত এক বুড়ি। বুড়ি তার সাদা চুল দিয়ে তাঁতের কাপড় বুনছে। আগের মতো আর হাতে শক্তি পাইনি। এককালে অষ্টপ্রহর এই তাতে কাপড় বুনেছি, এখন সেই শক্তি নেই, সেই চুলের সেই বাহারও নেই। আহা, কি সোনালি চুল ছিল এককালে, তা দিয়ে কত কাপড় বুনেছি। তোমার বয়স কি আর কমছে? মেঘে মেঘে তো অনেক বেলা হয়ে গেল, আর কত বাঁচতে চাও বলো তো? চুপ কর মুখ পোড়া, আর হাবাতে অলক্ষণে তাত। আমার বয়স কতই বা হলো, সবে 100। আমার দাদিমা কত বছর বেঁচে ছিল জানিস? 500 বছর। তার কাছে তো এখনো আমি দুধের শিশু। সেদিন কি আর আছে? তিনি তো ভালো মন্দ অনেক কিছুই খেতে পারতেন, তুমি তো সেসব কিছু পাও না। শরীর দুর্বল হওয়ারই কথা। তা ঠিক বলেছিস, যদি একটা গাভী থাকতো তাহলে তার দুধ খেয়ে একটু শক্তি পেতুম। শুনেছি জঙ্গলের পাশের মাঠে অনেক গাভী চড়তে আসে, সেগুলো থেকে কিছু দুধ চুরি করলে কেমন হয়? বুড়ি চরকা থেকে উঠে দাঁড়ালো আর তারপর একটা পাত্র নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। এদিকে সৌরভ ঘুম থেকে উঠে দেখলো আশেপাশে কোথাও ধবলি নেই। ধবলি, ওরে ধবলি, গেলি কোথায় রে? ও নিশ্চয়ই চৌধুরীদের বাগান বাড়িতে ঢুকে পড়েছে। হায় বিধাতা, আমি কোন কুক্ষণে যে ঘুমাতে গেলাম, আর এদিকে বিকেলও হয়ে গেল। সৌরভ তখন সামনের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়ে সে ধবলির পায়ের ছাপ দেখতে পেল। এ যে ধবলির খুরের ছাপ, ছাপটা জঙ্গলের দিকে গেছে। ধবলি তাহলে চৌধুরীর বাগানে যায়নি। ধন্যবাদ বিধাতা, এবারের মতো বেঁচে গেছি। যাই, জঙ্গল থেকে ওকে ধরে নিয়ে আসি। এদিকে বুড়ি সেই গাভীকে জঙ্গলে ঘাস খেতে দেখলো। এই যে দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি, দুধের বদলে আজ তো একটা গাভী এসে হাজির। যাই, এই গাভীটাকে বরং বাড়ি নিয়ে যাই, ওর থেকে দুধ দুইয়ে দুধ খাওয়া যাবে। বুড়ি তখন ধবলিকে ধরে বাড়ির দিকে চলল, আর পথে সৌরভের সাথে তার দেখা হলো। আরে, এটা তো আমার ধবলি। এই বুড়ি, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? ধবলি, ও ধবলি, কোথায় যাচ্ছিস তুই? তুই কে রে ছোড়া, আমার গাভীকে নাম ধরে ডাকছিস? এটা মোটেও তোমার গাভী নয়, এ আমাদের ধবলি। ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এই বলে সে বুড়ির হাত থেকে ধবলির দড়ি ছেড়ে দিল। হতচ্ছাড়া, হার হাবাতে নচ্ছার বালক, তুই আমার হাত থেকে গাভী কেড়ে নিলি? তোর এত বড় স্পর্ধা! নিয়েছি, বেশ করেছি। তুমি আমাদের গাভীর দিকে কোন মতলবে হাত বাড়াও? তোমার হাত কেটে দেব। তবে রে, আমার হাত কাটবি তুই? আজ তোর একদিন কি আমার একদিন। বুড়ি তখন তার জাদু শক্তি প্রয়োগ করলো, আর সাথে সাথে সৌরভ একটা গাভীতে পরিণত হলো। এবার মজা বুঝ। গাভীটা ছেড়ে দিয়ে শেয়ানাগিরি দেখিয়েছিলি না, এখন নিজেই গাভী হয়ে বন্দি থাক। বুড়ি সৌরভকে বাড়ি নিয়ে গেল। এদিকে সন্ধ্যা হয়ে গেলেও সৌরভ সেদিন ফিরল না। তা দেখে তার মা উদ্বিগ্ন হয়ে উঠল। কি হয়েছে আমার বাছার? এত বেলা হয়ে গেল, এখনো ফিরলো না। তুমি শুধু শুধু কি চিন্তা করছো মা? ধবলি হয়তো কারো বাগানে ঢুকে পড়েছে, তাকে খুঁজে নিয়ে আসতেই হয়তো দাদার দেরি হচ্ছে। এমন সময় ধবলি বাড়ি ফিরে আসলো। ওই তো ধবলি ফিরে এসেছে, কিন্তু সৌরভ কোথায়? ও হয়তো পাখির বাসায় ডিম খুঁজতে কিংবা মেশো কাঠ কুড়োতে দেরি করে ফেলেছে। সন্ধে পড়লেই ঠিক ফিরে আসবে। এদিকে গৌরবকে নিয়ে বুড়ি তার বাড়িতে বেঁধে রাখলো। কোথা থেকে একে আনলে গো বুড়িমা?
জঙ্গলে পেয়েছি, এতদিন পর একটা গাভী পেলাম। এখন একটু পেট পুড়ে দই দিয়ে চিড়ে খাওয়া যাবে। ও কি সত্যিকারের কোনো গাভী, নাকি আমার মতোই কোনো মানুষকে তুমি গাভী করে রেখেছো? চুপ কর হতচ্ছাড়া, তোকে এত কিছু বলবো কেন? বুঝেছি বুঝেছি, তোমার আর বলতে হবে না। গাভী ভাই, ও গাভী ভাই, আমার কথা শুনতে পাচ্ছ কি? হ্যাঁ বলো কাক ভাই, তোমার কথা শুনতে পাচ্ছি। তোমার তো দেখছি আমার মতোই পোড়া কপাল, তা কিভাবে এই দুষ্টু বুড়ির হাতে ধরা পড়লে? সে অনেক কথা, যাই হোক আমার গাভীটা এ যাত্রায় বেঁচে গেছে, না হলে মা বোনকে নিয়ে না খেয়ে থাকতে হতো। আরে, তোমার তো বড় দুঃখ তাহলে। হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি এক রাজকুমার, জঙ্গলে শিকার করতে এসে এই বুড়ির পাল্লায় পড়েছি, আর মুক্ত হতে পারিনি গো। ভেবো না তাত ভাই, আমরা একদিন ঠিক এই বুড়ির কাছ থেকে মুক্তি পাবো। একটা দিন পার হয়ে গেল, অথচ এখনো আমার বাছা ফিরে এলো না। চিন্তায় চিন্তায় যে অস্থির হয়ে যাচ্ছি। ও মিনা, কি হয়েছে তোর ভাইয়ের? দাদা বোধ হয় কোনো বিপদে পড়েছে মা, না হলে এত দেরি তো করার কথা না। হায় বিধাতা, এখন আমি কি করব? কোন মনে যে অসুস্থ বাচ্চাকে আমি মাঠে পাঠালাম। তুমি এত ভেঙে পড়ো না মা, আমি আজই দাদার খোঁজে বের হব। তুই পারবি মা, তোর দাদাকে খুঁজে বের করতে? আমাকে পারতেই হবে মা, না জানি দাদাটা কোথায় কিভাবে আছে। মিনা তখন সৌরভকে খুঁজতে বাড়ি থেকে বের হলো। তারপর হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের ধারে গেল। হায় বিধাতা, এখন কোথায় খুঁজবো দাদাকে? মাকে যে কথা দিয়ে এসেছি ওকে নিয়েই বাড়ি ফিরবো। তখনই সেই পথে মিনা তার ভাইয়ের পরে থাকা কিছু ছেঁড়া জামার টুকরো পেল। চিড়ে পড়ে আছে, এটা নিশ্চয়ই দাদার খোঁজ থেকে পড়েছে। দাদা তাহলে এ পথেই গিয়েছে। সে সেই পথ দিয়ে হেঁটে সেই বুড়ির বাড়ির কাছে এলো, কিন্তু বুড়ি তখন বাড়ি ছিল না। কি চাও কন্যে, কাকে খুঁজছো এভাবে? আশ্চর্য, তারটা কথা বলছে দেখছি। এরকম কথা বলতে তো কখনো শুনিনি। আমি তার নই মেয়ে, আমি মানুষ। তুমি কাকে খুঁজছো বলো তো? আমার দাদাকে দেখেছো? গাভী নিয়ে এসে এ পথেই এসেছিল। হ্যাঁ দেখেছি। কোথায় সে, বলো আমায়। সে এখন জঙ্গলের ডাইনির হাতে বন্দী। কি বলছো এসব? আমার দাদা ডাইনির হাতে বন্দী? হ্যাঁ, ডাইনি সৌরভকে জাদু শক্তি দিয়ে গাভী বানিয়ে রেখেছে, আর একটু আগে তাকে নিয়ে জঙ্গলে ঘাস খাওয়াতে বের হয়েছে। হায় বিধাতা, এখন আমি কি করব? কিভাবে দাদাকে ওই ডাইনির হাত থেকে উদ্ধার করব? এত অধৈর্য হয়েও না মেয়ে, আমি তোমায় একটা বুদ্ধি দিচ্ছি। তুমি সেই মতো কাজ করলে তোমার দাদাকে মুক্ত করতে পারবে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে ওই ডাইনির হাত থেকে মুক্ত করতে হবে, তবে আমি পথ বলে দেব। বেশ, তাহলে বলো সেই বুদ্ধি, আমি তোমাকেও মুক্ত করব। বুড়ির ঘরের ভেতর একটা ঝিনুক আছে, তুমি এখন গিয়ে সেই ঝিনুকের ভেতর লুকিয়ে পড়ো। রাতে যখন বুড়ি ঘুমিয়ে পড়বে তখন সেখান থেকে বের হবে। পরে কি করতে হবে আমি সেটা তখনই বলবো। মিনা তখন সেই ঝিনুকের ভেতর গিয়ে লুকিয়ে পড়ল। সেদিন সন্ধ্যায় বুড়ি বাড়ি ফিরে আসলো। এই পোড়ামুখ বজ্জাত গাভীটা আজ আমার হাড় পুড়িয়ে ছাড়লো। কি হয়েছে বুড়িমা, আজ তো ক্ষেপে আছো যে? ওকে নিয়ে গিয়েছিলাম ঘাস খাওয়াতে, আর ও কিনা আমার হাত থেকে ছুটে গ্রামের দিকে চলে গেল। অনেক জাদু মন্তর জপে হতচ্ছাড়াটাকে বশে এনেছি। এখনো বাড়ির কথা ভুলতে পারিনি হয়তো। সবাই কি আর আমার মতো সুবোধ হবে বলো? থাক, এখন আর নিজের ঢোল পেটাতে হবে না। অনেক রাত হয়েছে, এবার আমি একটু বিশ্রাম নেই।
সেদিন বুড়ি ঘুমিয়ে পড়লে মিনা সেই ঝিনুক থেকে বের হয়ে আসলো। এখন কি করতে হবে বলো? বুড়ি যে ঘুমিয়ে আছে। ওই যে বেড়ার পাশে কাঁচিটা দেখছো, সেটা হাতে নাও। তারপর চুপি চুপি গিয়ে বুড়ির চুলগুলো কেটে নিয়ে এসো। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিনা তখন গিয়ে বুড়ির কিছু চুল কেটে নিয়ে এলো। ওই যে খুঁটিতে বাঁধা যে গাভীটিকে দেখছো, তার সামনে এই চুলগুলো ধরো। এই চুল খেয়ে সেই গাভী মানুষ হতে পারবে। মিনা তখন গাভীর সামনে সেই চুলগুলো ধরলো, আর গাভীটি তখন সেই চুলগুলো খেয়ে ফেললো, আর সাথে সাথে সে মানুষে পরিণত হলো। দাদা, তুমি সুস্থ আছো তো? হ্যাঁ মিনা, আমি জানতাম তুই একদিন আসবি, আমায় মুক্ত করে নিয়ে যাবি। চল এবার বাড়ি চল। দাঁড়াও দাদা, তাতকেও মুক্ত করে দিয়ে আসি। ও আচ্ছা, আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম। চল দুজনে গিয়ে তাকে মুক্ত করি। তাত ভাই, কি করলে তুমি বুড়ির অভিশাপ থেকে মুক্ত হতে পারবে বলো তো? দাদা, আমি দিচ্ছি সেই রক্ত। কিন্তু তুমি রক্ত দিলে তো তুমি মারা যাবে। এখন ভেবে দেখো, তুমি নিজের প্রাণের বিনিময়ে আমায় বাঁচাবে কিনা। না মিনা, তুই এই কাজ করিস না। আমি তাতকে রক্ত দিচ্ছি, ও আমাকে বুড়ির হাত থেকে বাঁচাতে সাহায্য করেছে, তাই আমি ওকে মুক্ত করব। না দাদা, আমি ওকে কথা দিয়েছি, যে করেই হোক আমি ওকে মুক্ত করব। আমার কথা আমাকে রাখতে দাও। মিনা তখন তার কাছে দিয়ে গলায় আঘাত করলো, আর সেখান থেকে 2 ফোঁটা রক্ত তাতে গিয়ে পড়লো, আর তার তখন মানুষ হয়ে উঠল। ও আর চোখ খুলবে না বন্ধু, ও মারা গেছে। এমন সময় বুড়ির দেহ অদৃশ্য হয়ে যায়, আর বুড়ির দেহ থেকে বেরিয়ে আসে এক সুন্দরী পরী। মিনা মারা যায়নি, আমি ওকে সুস্থ করে তুলছি। তুমি ওকে সুস্থ করে তুলবে? কিন্তু তুমি কে? আমি এই জঙ্গলের পরী। এতদিন তোমাদের পরীক্ষা করছিলাম। তোমাদের মধ্যে সততা, সহানুভূতি আর ভালোবাসা দেখতে পেয়েছি। তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। জঙ্গলের পরী তখন মিনাকে সুস্থ করে দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ পরী, আপনি আমার বোনকে ফিরিয়ে দিয়েছেন। আমি তোমাদের এখন একটা করে বরদান দেব। বলো, কে কি চাও? আমার বেশি চাওয়া নেই, আমায় কয়েকটা দুধেরও গাভী দিন, যা দিয়ে আমাদের অভাব দূর হয়ে যাবে। বেশ, দিলাম গাভী। মিনা, তুমি কি চাও? আমার কিচ্ছু চাই না, দাদা যা বলেছে তাই পেয়ে আমি সন্তুষ্ট। আর রাজকুমার, তুমি কিছু চাইবে না? আমি মিনাকে বিয়ে করতে চাই বুড়িমা, আপনি সেই ব্যবস্থা করে দিন। মিনা শুনলে তো রাজকুমারের মনের কথা। তুমি কি বলো? আমিও রাজি বুড়িমা, যদি দাদা আর আমার মায়ের কোনো আপত্তি না থাকে। বেশ, যাও তাহলে বাছারা। যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে বনে এসে আমায় স্মরণ করবে, আমি দেখা দেব। পরীর কাছ থেকে বিদায় নিয়ে সৌরভ রাজকুমার আর মিনাকে নিয়ে গ্রামে ফিরে এলো। তারপর রাজকুমার মিনাকে বিয়ে করে নিজের রাজ্যে নিয়ে গেল।